পাহাড়ি ঢলে নেপাল যেন মৃত্যু উপত্যকা, প্রাণহানি বেড়ে ৩৮৯, চরম মানবেতর অবস্থায় ১৭,০০০-এর বেশি শিশু। ঠিক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সংসদ, গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে বিরোধী দলের ওয়াকআউট। লোডশেডিংয়ে মারাত্মকভাবে ব্যাহত তৃণমূলের স্বাস্থ্যসেবা, আলোহীন হাসপাতালে গরমে নাকাল রোগী ও ডাক্তাররা। কারেন্ট এই যায় আর আসার খবর থাকে না, দিনে মনে হয় ৪-৫ বার যায়, রাত্রেও যায়। অনেক মারামারির পেশেন্ট আসে যাদের আমাদের সেলাই করতে হয় কিংবা ওন ড্রেসিং করতে হয়, তো সেই সব ক্ষেত্রে তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার, রক্ষণাবেক্ষণ না হলে ব্যর্থ হবে অর্জন, বলছেন পরিবেশবাদীরা। প্রথমবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর, পতেঙ্গার লালদিয়ার চরে নির্মাণ কাজ শুরু রোববার। সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, আজ একসাথে জানাজা হবে নওগাঁর ৭ জনের। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24-এর সকাল ৭টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। পাহাড়ি ঢলে নেপাল যেন মৃত্যু উপত্যকা, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এখনও ৯ শতাধিক নিখোঁজ বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদের মধ্যে ৫১৭ জনই বিদেশি নাগরিক। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার কাজে অংশ নিতে সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩,০০০-এর বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। আপাতত বিভিন্ন দেশের উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির, পরিবর্তে নগদ অর্থ সহায়তা চাওয়া হয়েছে। আকস্মিক এই বন্যায় নেপালের ১৭,০০০-এর বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ঘরে ঘরে নিখোঁজ, ঘরে ঘরে মৃত্যু। ভয়াবহ পাহাড়ি ঢলে নেপালিদের পাশাপাশি বিভিন্ন দেশের ৭০০ পর্যটক নিখোঁজ। এদের প্রায় ৩০০ জন ভারতীয়, শতাধিক চীনের নাগরিক। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়ার নাগরিকও আছেন এই তালিকায়। নেপালে এমন কোনো দিন নেই যেদিন পর্যটকের পদচারণা থাকে না। এই বর্ষা বৃষ্টির মধ্যেও হাজার হাজার পর্যটক আর তীর্থযাত্রীর আনাগোনা আছে দেশটিতে। কিন্তু বুধবার ভোরে যারা রাসুয়া জেলা ও এর আশেপাশে ছিলেন, তাদের পরিণতি ভেবে আঁতকে উঠছেন স্বজনরা ও সমব্যথীরা। দুর্যোগে নিখোঁজ রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা সহ বিভিন্ন দেশের প্রায় ৮ শতাধিক পর্যটক। এর মধ্যে ভারতেরই ২৮৮ জন। নেপাল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে উদ্বিগ্ন নিখোঁজদের স্বজনেরা। প্রথমে ভেবেছিলাম প্রতি বছর যেমন বন্যা হয় এটাও তেমনই, কিন্তু ভিডিওতে যখন দেখলাম পুরো গ্রাম ভেসে যাচ্ছে, বুঝলাম পরিস্থিতি অনেক ভয়াবহ। আমি কিছুই করতে পারিনি, শুধু প্রার্থনা ছাড়া। আমার শহরের অনেক মানুষ এখনো নিখোঁজ। আমরা আশা করছি তারা ফিরে আসবে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যেসব দেশের নাগরিকরা নিখোঁজ আছেন, তারা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের বেঁচে ফেরা কঠিন হয়ে উঠছে। ঋতু সাহা, চ্যানেল 24। বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে হিমালয় কন্যা নেপাল। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের চাপে এভারেস্টের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি বিপজ্জনক হিমবাহ ধসে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা। প্রকৃতির এই রোষানলে দায় আছে মানুষেরও। উন্নয়নের নামে হিমালয় জুড়ে লাগাম ছাড়া অবকাঠামো নির্মাণ বারবার ডেকে আনছে বিপর্যয়।
হিমালয়ের কোলে শান্ত স্নিগ্ধ পাহাড়ি দেশ নেপাল, অথচ সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই প্রকৃতির রূপ বদলে গিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে এই হিমালয় কন্যা। সুউচ্চ শৃঙ্গ আর গভীর উপত্যকার এই দেশে কেন বারবার এমন সর্বনাশা বিপর্যয় নেমে আসে, তার উত্তর রয়েছে এর জটিল ভূপ্রাকৃতিক গঠনেই। ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই দেশটি জন্মলগ্ন থেকেই অত্যন্ত সংবেদনশীল। এই দুই বিশাল পাতের সংঘর্ষ ও ঘর্ষণের জেরে প্রতিনিয়ত ভূত্বকে বিপুল টেকটনিক চাপ সঞ্চিত হতে থাকে। সে ভূগর্ভস্থ শক্তির সঞ্চারই হঠাৎ ডেকে আনে প্রলয়ঙ্কারী ভূমিকম্প। তবে কেবল ভূমিকম্প নয়, বর্তমান সময়ে নেপাল ও গোটা হিন্দুকুশ অঞ্চলে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন ও লাগাম ছাড়া উষ্ণায়ন। জাতিসংঘ বলছে বিগত 40 বছরে এই অঞ্চলের 1/4 ভাগ হিমবাহ গলে নিঃশেষ হয়ে গিয়েছে। এর জেরে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে অসংখ্য বিপজ্জনক হিমবাহ হ্রদ। তবে প্রকৃতির এই রোষানলে প্রলেপ দেওয়ার বদলে পাল্টা সর্বনাশ ডেকে আনছে মানুষই। উন্নয়নের নামে হিমালয় জুড়ে নির্বিচারে বনভূমি ধ্বংস, পাহাড় কেটে অপরিকল্পিত নির্মাণ কাজ এবং যত্রতত্র সুড়ঙ্গ খোঁড়ার জেরে অঞ্চলটির সামগ্রিক বাস্তুতন্ত্র পুরোপুরি বিপর্যস্ত, যার ফলে সামান্য অতিবৃষ্টি বা ভূকম্পনের ফলেই পাহাড়ি মাটি ও দুর্বল শিলাস্তর ধসে পড়ে নদী পথ অবরুদ্ধ করে দিচ্ছে। পরিণতিতে সৃষ্টি হচ্ছে আকস্মিক বন্যা, যেমনটি ভোটেকশি ও ত্রিশূলী নদী অববাহিকায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24। নেপালে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ। ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বলেন, নেপালে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজের খবর পাওয়া যায়নি। এদিকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে নেপালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ ও নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবটি উত্থাপনের সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ এবং মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। আমরা তো এখনো পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কিনা। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সংসদ। শাহবাগ আর সংসদে বক্তব্য দেয়া এক নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে দেখা দেয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। তুচ্ছতাচ্ছিল্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এমন সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। পরে গণভোটের রায় পরিপূর্ণ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে ওয়াকআউট করে বিরোধী দল। উত্তেজনা, হট্টগোল আর বিরোধীদের ওয়াকআউট, এমন নানা ঘটনায় ঠাসা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনটি। যদি উত্তর পছন্দ না হয়, আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। অধিবেশনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, অবনতি হয়েছে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। শাহবাগ আর সংসদে বক্তব্য দেয়া এক নয়, এমন মন্তব্যের পরপরই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সংসদ সদস্যরা। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেয়া, পার্লামেন্টে বক্তৃতা দেয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি, উত্তর দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশেও চলতে থাকে হট্টগোল। পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই ধরনের সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় সদস্যবর্গ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। দিনের কার্যসূচি অনুযায়ী রাত ৮টায় ছিল বিল উত্থাপনের আনুষ্ঠানিকতা। এ সময় বিরোধী দলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের মূল দাবি অবজ্ঞা করার অভিযোগ তোলেন, ওয়াকআউট করেন সংসদ থেকে। আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। পরে সংসদের সামনে গণমাধ্যমে বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, সংসদের সংখ্যাগরিষ্ঠের জেরে সরকারি দল স্বেচ্ছাচারিতা করছে। নিজেদের মতো করে তারা আনছে এবং পাস করিয়ে নিয়ে যাচ্ছে, ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে। যে বিএনপি জাতির সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, ওয়াদা ভঙ্গ করেছে এবং একই আইনের তারা গ্রসলি এবং ব্লান্টলি তারা দুই রকম ব্যাখ্যা দিচ্ছে। কথা বলেন চিফ হুইপও, জানান বিরোধীদের সাথে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার। আমরা সংসদকে কার্যকর করতে চাই, প্রাণবন্ধ করতে চাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং ইনশাল্লাহ আমরা সেটা চাই। তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা এসে আমাদের যেভাবে কাজ করছি অথবা অন্য যেভাবে বলে সব মিলিয়ে আলোচনার ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। রোববার বিকেল পর্যন্ত মুলতবি করা হয় সংসদ অধিবেশন। আপনাদের সহযোগিতার জন্য সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান তুরস্কের জোটকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি বলেও জানান তিনি। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। চলমান বিদ্যুৎ সংকটে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। অনেক জায়গায় দিনে 6 থেকে 8 বার লোডশেডিং চলছে, ফলে তীব্র গরমে নাকাল রোগী ও চিকিৎসকরা। তৃণমূলের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। রিপোর্ট করেছেন মুহাজির হক, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। ঘরে 6 ঘন্টা থাকে না, 24 ঘন্টায় 6 ঘন্টা থাকে না। জীবনের নিঃশ্বাস যেখানে বেঁচে থাকার শ্বাস খোঁজে, সেখানে এখন নাভিশ্বাস। আলোহীন অবস্থায় ধুঁকছে যেন গোটা হাসপাতালটাই। চলমান বিদ্যুৎ সংকটে এমন অবস্থা ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ত্রাহি অবস্থা রোগীদের। সুই সিরিঞ্জের পাশে এখন হাত পাখা, বেডের পাশে মুঠোফোনের টর্চ। কাকা, হাসপাতালে কদিন ধরে আছেন আপনি? আজকে 4-5 দিন। 4-5 দিন ধরে কি আপনি দেখতেছেন কারেন্ট নাই হাসপাতালে এরকম? ঘড়ির কাঁটায় তখন বেলা 3টা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ঘণ্টাখানেক। 4 দিন ধরে ভর্তি আওয়াল মোল্লা জানালেন, দিনের চেয়ে রাতের অবস্থা আরও নাজুক। রাত্রেও দিনেও কারণ থাকে না, আর যদিও আসে 10 মিনিট 20 মিনিট থাকে আবার যায়। প্রচণ্ড গরমে জ্বরটা আরও বেড়েছে 6 বছরের জান্নাতের। লোডশেডিংয়ের সময় শহরের হাসপাতালে হয়তো জেনারেটরে মুক্তি মেলে, কিন্তু এখানে সেই ব্যবস্থাও নেই। কারেন্ট এই যায় আর আসার খবর থাকে না। দিনে মনে হয় 4-5 বার যায়, রাত্রেও যায়। আর এগুলোর লাইটে সমস্যা আছে, কারেন্টে এত ভূগন্ত হলে কি রুগীদের কোনো হয়? 50 শয্যার এই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এই একটি মাত্র জেনারেটর, যা খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের চাপ সামলাতে পারছে না। এর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ তেলের জন্য বাজেট না থাকার কথা বললেও পুরো হাসপাতালটিকে তারা বলছেন অন্তত সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসতে। বহির্বিভাগে লাইনে থাকা রোগীদের সাথে যারা আসেন, তারাও যেন রোগী হয়ে যান এখানে।
মাসখানেক ধরে এমন অবস্থা চললেও খোঁজ নিচ্ছে না কেউই। বাচ্চারা অনেক আর অসুস্থ হয়ে পড়তেছে, অনেক ঘাইমা যাইতেছে, সমস্যাই তো। বাসাতেও আমরা সমস্যার মধ্যে আছি, হাসপাতালে আসছি, দেখেন এখনো কারেন্ট নাই। অনেক আছে মনে করেন অজ্ঞান হয়ে যায় কারেন্ট না থাকলে, কারণে জেনারেটর নাই, জেনারেটর দেয় না সরকারি। কেবল সিংগাই নয়, খোঁজ নিয়ে জানা যায় রাজধানী ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র প্রায় একই। দিনে ৬ থেকে ৮ বার লোডশেডিংয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জরুরি বিভাগ, প্যাথোলজি ও অপারেশন থিয়েটারে। আমাদের হাসপাতালের অন্তঃবিভাগ, বহির্বিভাগ সব মিলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আসলে নাই। রাতের দিকে তো আসলে প্রচুর জরুরি বিভাগের রোগী আসে যাদের আমাদের স্টিচ দিতে হয়, অনেক মারামারির পেশেন্ট আসে যাদের আমাদের সেলাই করতে হয় কিংবা ওন ড্রেসিং করতে হয়। তো সেই সব ক্ষেত্রে তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। এই পরিস্থিতিতে তৃণমূলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জেনারেটর কিংবা বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধ রোগী ও চিকিৎসকদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা বিভিন্ন গাছের চারা রোপণ শুরু করেছে। তবে পরিচর্যার অভাবে অনেক গাছ এরই মধ্যে মারা গেছে। চারার মান নিয়ে উঠেছে প্রশ্ন। পরিবেশবাদীরা বলছেন, চারা রোপণের পর রক্ষণাবেক্ষণ করতে না পারলে ব্যর্থ হবে অর্জন। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। এই লক্ষ্যে ঘটা করেই সারা দেশে গাছ লাগানো হচ্ছে সরকারি উদ্যোগে। ঢাকার পূর্বাঞ্চলের 19 নম্বর সেক্টরে মাস দেড়েক আগে রোপণ করা হয়েছিল বেশ কিছু চারা। তবে অযত্ন, অবহেলা আর পরিচর্যার অভাবে এরই মধ্যে বেশ কিছু গাছ মরে গেছে, কিছু চারা আবার উপড়ে আছে। ছোট ছোট গাছ, এটা অনেক গাছ টিকবো না, আর এটার কোনো যত্ন নাই, এন কোনো পানি নাই, কিছু নাই। সরকারে আমি কইতাছি এটা একটু দেখতো বালাসি বহন কইরা দেহ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় জানায়, গেল 5 মাসে সারা দেশে 2.25 কোটি বৃক্ষরোপণ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে বন অধিদপ্তর। তবে মাঠের বাস্তবতা বলছে, গাছ লাগিয়েই দায় সারছে প্রতিষ্ঠানগুলো। বিষয়টি স্বীকারও করলেন পরিবেশ প্রতিমন্ত্রী। কিছু গাছ তো মারা যায়, ন্যাচারালি সেটা আছে, আবার কিছু আছে দেখা যাচ্ছে জলবদ্ধতার কারণে মারা যাচ্ছে, হয়তো ঠিকমতো পানি সরবরাহ হচ্ছে না। এবছর আসলে আমাদের গাছ লাগানোর জন্য ওইরকম কোনো বাজেট ছিল না। প্রতিমন্ত্রী জানান, বছর শেষে উপকূলীয় এলাকায় কেওড়ার চারা রোপণের মাধ্যমে কার্বন মার্কেটে কাজ শুরু করবে বাংলাদেশ। কেওড়া গাছ আমরা লাগাবো, এটা হচ্ছে উপকূলে লাগানো হবে, সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। তো এই 2 কোটি নিয়ে আমরা কাজ করছি, কারণ ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু আপনার ম্যানগ্রোভ টাইপের যে গাছ সেগুলোর প্রতি বেশি আগ্রহী, কারণ ওটা কার্বন বেশি স্টোর করে। আমাদের ধারণা এবছরই আমাদের 5.5 কোটি মতো হয়ে যাবে। গাছের চারা রোপণের পর তার রক্ষণাবেক্ষণ এবং সঠিক জায়গায় সঠিক গাছ লাগানোর উপর জোর দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। 64 জেলাতে এক ধরনের গাছ লাগালে তো হবে না, তার আগে অবশ্যই আমাদের একটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে কোন জায়গাটাতে আমি কোন গাছটা লাগাবো। গাছ লাগালাম, এরপরে যদি এটাকে ঠিকমতোভাবে মেনটেনেন্স না করি তাহলে এটা তো আসলে যেটা রিচ করার জন্য আমরা এটা করলাম সেটা তো হবে না। বন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, বাংলাদেশের মোট আয়তনের 24.40% বৃক্ষ আচ্ছাদিত, আর বনের পরিমাণ 12.1%। দেশে মোট বনভূমির পরিমাণ 25,75,000 হেক্টরের বেশি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। প্রথমবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গার লালদিয়ার চরে নির্মাণ কাজ শুরু হচ্ছে রোববার। ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে কাজটি করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এতে বিনিয়োগ বাণিজ্যে ইতিবাচক প্রভাবের আশা বন্দর ব্যবহারকারীদের। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। প্রথমবার সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনাল নির্মাণে পিপিপি মডেলে, তবে G2G ভিত্তিতে 2021 সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ 25 সালের নভেম্বরে হয় কনসেশন চুক্তি। মোট 49.15 একর জায়গার 32 একরে হবে মূল টার্মিনাল, যেটি এখন গ্রিনফিল্ড।
বাকি 7.15 একরে হবে কন্টেইনার ইয়ার্ড আর 10 একরে ট্রাক পার্কিং। চুক্তির 33 বছরের মধ্যে নির্মাণকাল 3 বছর আর অপারেশন চলবে 30 বছর। প্রয়োজনে বাড়বে আরও 15 বছর। এই বিদেশি বিনিয়োগ সরাসরি আসার মাধ্যমে আমাদের দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দিক থেকে চিটাগং পোর্ট সহ বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। লালদিয়ায় $550 মিলিয়ন বেশি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। থাকবে 7টি এসটিএস আর 32টি আরটিজি। 616 মিটারের জেটিতে ভিড়তে পারবে 10 মিটার ড্রাফট এবং 6000 একক কন্টেইনারের জাহাজ। বছরে ওঠানামা হবার কথা 0.8 মিলিয়ন একক কন্টেইনার। মার্কসলাইন যে বন্দরটা করছে তাদের একটি প্রতিযোগিতা, একটা বাজার তৈরি হবে। এই প্রতিযোগিতার ফলে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে যেটি স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ে যেই সার্ভিসটা ভালো লাগবে তারা কিন্তু সেটাই গ্রহণ করবে। এই উদ্যোগ থেকে বন্দর কর্তৃপক্ষ এককালীন পেয়েছে $25 মিলিয়ন। বছরে পাবে $2.5 লাখ কনসেশন ফি আর কন্টেইনার প্রতি মিলবে $23। 2030 সালের মধ্যে অপারেশনে যাবার কথা রয়েছে লালদিয়া টার্মিনাল। আমরা সবসময় ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকে আমরা দেশে স্বাগত জানিয়েছি এবং সেটাও চেয়েছি যে প্রকৃত অর্থে বিনিয়োগটা হোক। একটা গ্রিনফিল্ড পোর্ট হওয়া মানে সম্পূর্ণভাবে এটা বিনিয়োগটা বাইরে থেকে আসছে। গ্রেফিল্ড না গ্রিনফিল্ড, কোনটি বিদেশিদের দেয়া উচিত? এমন বিতর্কের মধ্যে ডেনমার্কে দেয়া এপিএম টার্মিনালের নির্মাণ কাজের সূচনা হতে যাচ্ছে আগামী রোববার, যা বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সূচনা করবে নতুন দিগন্তের। এদিকে প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে $15 মিলিয়ন ব্যয় করবে এপিএম টার্মিনালস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান বাকি 7 জনের মরদেহ দ্রুত দেশে আনা হবে। কেউ 1.5 দশক, কেউ আবার 1 যুগ আগে পরিবারকে একটু ভালো রাখার আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু কে জানতো আগুনে পুড়বে তাদের স্বপ্ন আর কফিনবন্দি হয়ে ফিরবেন দেশের মাটিতে। রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আব্বা, আপনি কষ্ট করছেন, আর একটু কষ্ট করেন। আমি ঋণ শোধ দিছি, সামনে টাকা দেব। আমার সাথে আরেকজন কথা বলছে, তারপরে আমার ছেলের সাথে কথা হয়নি। ওনাদের কিছু দেনাপানা আছে, গেছে অনেক দিন আগেই, কিন্তু কাজ কাম করতে পারেনি বিদায় দেনাপানা অনেকগুলাই আছে। পরিবারে কাজ করার মতন কেউ নাই, তো সরকার যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এই অসহায় মানুষের পাশে, তাহলে একটু উপকার হয় আমাদের। নিহত পরিবারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকবে সরকার। বাকি 7 জনের মরদেহ ডিএনএ পরীক্ষা শেষে দ্রুত দেশে আনা হবে। তো এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা করছি। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। গেল 9 আগস্ট সৌদির মুসা সানাইনা শিল্প এলাকায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ নওগাঁর 7 জনের একসাথে জানাজা হবে। মরদেহ রাখা হয়েছে আত্রাই থানা চত্বরে। এখান থেকে নেওয়া হবে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, থানা চত্বর থেকে কি মরদেহ নেওয়া হয়েছে কিনা, জানাজা কখন হবে জানাবেন বিস্তারিত। না, এখন পর্যন্ত আসলে এই আত্রাই যে থানা চত্বর আছে এখানেই সেই মৃতদেহগুলো রাখা হয়েছে ফ্রিজিং গাড়িতে করে। যতটুকু জানা যাচ্ছে যে আজকে
গত রাত প্রায় 1টা থেকে 1:30টার সময় এই মৃতদেহগুলো আসলে এই থানা চত্বরে এসে পৌঁছায় এবং এখানে আসলে সারা রাত ছিল। এইখান থেকে জানাজা যেখানে হবে মোল্লা আজাদ মেমোরিয়াল যে কলেজ মাঠের কথা বলা হচ্ছে সেটি মাত্র 1/2 কিলোমিটার দূরে, সেইখানে এই জানাজাটি অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন যেটি বলছে যে আজকে সকাল 10টা নাগাদ এই জানাজা শুরু হবার কথা। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নিহত হয়েছেন সেই পরিবারের যারা সদস্য আছেন তারা সহ আশপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সকলে আসলে উপস্থিত থাকবার কথা রয়েছে এবং গতকালকে থেকে এই পুরো এলাকাতে মাইকিংও করা হয়েছে এই জানাজার সময়সূচি জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু প্রত্যেকটাই আসলে টকবগে যুবক, একদমই তরুণ, উপার্জনের উপর আসলে নির্ভর করছিল শেষ দিন পর্যন্ত, যার কারণে তারা একদম নিঃস্ব হয়েছেন। আমরা চ্যানেল 24-এর মাধ্যমে এর আগে একটি প্রতিবেদনে বলছিলাম যে প্রত্যেকে আসলে ঋণের বোঝা মাথায় নিয়েই আসলে মৃত্যুবরণ করলেন। সুতরাং সেই ঋণগুলো আসলে এখন কিভাবে পরিশোধ হবে এটি কিন্তু পরিবারের সবচাইতে এখন বড় দুশ্চিন্তার বিষয়। এমন একটি পরিবার আছে যে পরিবারে আসলে 2জনও মারা গেছেন, 2জন সন্তান ছিলেন, 2জনে মারা গেছেন। সেই পরিবারটি আমরা বলছিলাম যে প্রায় 8 লাখ টাকার মতো ঋণ নিয়ে তিনি আসলে মারা গেছেন। তাহলে এই ঋণগুলো আসলে সেই পরিবারটি এখন কিভাবে শোধ করবেন সেটি একটি আসলে দুশ্চিন্তার বিষয়। বলা হচ্ছে যে জানাজা শেষ হবার পরে সংশ্লিষ্ট পরিবারগুলো আসে তাদের কাছে তাদের হাতে এই মৃতদেহগুলো তুলে দেওয়া হবে এবং তাদের যে নিজ নিজ যে গ্রাম আছে সেই গ্রামগুলোতে কিন্তু দাফন কাফনের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো করা হবে এবং এটি আসলে শেষ জানাজা নয়। অনেকে আসলে ইচ্ছা পোষণ করেছেন যে এরপরেও তাদের যে নিজের গ্রাম আছে, কারণ সেখানে আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব যাদের সঙ্গে তারা বড় হয়েছেন, মিশেছেন, তারাও আসলে তাদের জানাজা করতে চান। সকলে হয়তো এই উপজেলার সদরে আসতে পারবেন না গ্রাম থেকে, যার কারণে তাদের সুবিধার্থে অনেকে চেয়েছেন যে সেইখানে যদি আরেক দফা জানাজা করা যায়। তবে কয়টি মৃতদেহের জানাজা আরেকবার হবে সেটি এখনই বলা নিশ্চিত করে বলাটা মুশকিল। এটি হবার পরেই কেবলমাত্র বলা যাবে। আমরা গ্রামের বাড়িতে খোঁজ খবর নিয়েছি, সেইখানে আবারও এই মৃতদেহ আসবার খবরে কিন্তু শোকের মাতম শুরু হয়েছে। মা বাবা থেকে শুরু করে অন্য যারা আছেন তারা সকলেই এসেছেন যে এই মৃতদেহগুলো যাবার পরে তারা আসলে এক নজর দেখতে চান। তবে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানা যাচ্ছে যে অনেক মৃতদেহ আসলে শরীরের যে সঠিক যে অবয়ব সেটিও আসলে বুঝে ওঠাটা মুশকিল, যার কারণে কতটুকু আসলে চিনে ওঠা যাবে সেটিও একটি বিষয়। পাশাপাশি এখানকার যারা পরিবার আছে তারা একদমই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যে শুধুমাত্র এই আপৎকালীন সময় নয়, পুরো সময়কালে যাতে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারে। যেহেতু আসলে কেবলমাত্র তাদের সম্পদ বিক্রি করে কিংবা ঋণ করে মহাজন করে তাদেরকে বিদেশ পাঠিয়েছিলেন, তারাই আসলে চলে গেলেন, সেই জায়গায় সরকার যাতে সম্বল হয়ে দাঁড়াতে পারে পরিবারগুলোর পাশে, সেই দাবিটুকুই কিন্তু করা হয়েছে। এরপরে নিশ্চয়ই মোল্লা আজাদ মাঠে যে জানাজা অনুষ্ঠিত হবে সেইখান থেকে আপনাদের সবশেষ খবর জানিয়ে দেব। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে নওগাঁয় আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালে অনিয়ম অসঙ্গতি দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। রোগীর বাইরে থেকে স্যালাইন কেনা, চিকিৎসকের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন রান্নাঘর সহ নানা বিষয়ে দেন তাৎক্ষণিক নির্দেশনা। সমাধানে বেঁধে দেন 1 সপ্তাহ সময়। শেষ হয়েছে সেই 7 দিন। এখন কতটা বদলেছে হাসপাতালের চিত্র, তাই খোঁজার চেষ্টা করেছেন হারুনুর রশিদ চৌধুরী। গত 23 আগস্ট স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন নওগাঁ জেনারেল হাসপাতালে, পেয়েছিলেন নানা রকম অনিয়ম অসঙ্গতি, বলেছিলেন সপ্তাহের মধ্যে ঠিক করতে হবে সবকিছু। আজকে সপ্তাহ পেরিয়ে এই হাসপাতালের কি অবস্থা তাই জানার চেষ্টা করব। হাসপাতালের চিত্র বলছে 7 দিন আগেও যেমন রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছিল, এখনকার পরিস্থিতিও ঠিক একই রকম। এই যেমন শারীরিক দুর্বলতা নিয়ে ভর্তি তানিয়ার স্যালাইন আর ইঞ্জেকশন কিনতে হচ্ছে বাইরে থেকে। একই অভিযোগ পরীক্ষা নিয়েও। জ্বরাক্রান্ত মায়ের সিবিসি সহ কয়েকটি পরীক্ষা বাইরে করিয়েছেন ববি, অথচ মন্ত্রীর নির্দেশ ছিল প্রয়োজনীয় পরীক্ষা হবে হাসপাতালেই। সরকারি হাসপাতালে তো আসছি মেডিকেলে, তাহলে আমরা বাইরে থেকে কিনবো, একটা স্যালাইনে এখানে তিনি পাবো না, তো বলছে এখানে নাই, বাইরে থেকে কিনতে হবে। সিবিসি টেস্টটা বাইরে থেকে করা হয়েছে হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন টেস্টটা 7.5 ছিল, আর লবণের এই টেস্টটা ইলেকট্রলিক্স, এটা হচ্ছে বাইরে থেকে করা হয়েছে। স্যারের সঙ্গে কথা বলবো, আপনি ইনচার্জ হিসেবে এটা বলবেন না যে এটা কেন করতে হলো? মন্ত্রী যেদিন পরিদর্শনে এসেছিলেন সেদিনই এক চিকিৎসককে অনুপস্থিত পেয়ে সতর্ক করা হয়। 7 দিন পর বৃহস্পতিবার সকাল 10টায়ও কয়েকজন মেডিকেল অফিসারের রুমের দরজায় দেখা গেল তালা।
তবে কিছুক্ষণ পর এক চিকিৎসক এসে দাবি করেন নির্ধারিত সময়ে এসেছেন হাসপাতালে। আমাকে যে ডাক্তারের কাছে পাঠায় সে ডাক্তার এখনো আসে নাই, রুমই খোলে নাই এখনো, তালা দিয়া। কয়টা বাজে? এখন 10:45 বাজে। 16 নাম্বার দিছে, ওখানেও ডাক্তার নেই। আবার আমি উপরে 2তলায় আসলাম, একজন বলে 207-এ যাও, এখন আর সবগুলো তালা মারা। স্যারের রুমে স্যারের সাথে দেখা করে কাজ করে যে নিচে আমরা ওগুলো কাজ করে উপরে আসতেছি, এরকম। আপনি হয়তো ভালো করে লক্ষ্য করলে, খেয়াল করলে দেখবেন যে খুব বেশিক্ষণ আগে রোগী আসার কথা না। হাসপাতালের রান্নাঘরও গোছানোর নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী, কিন্তু এক সপ্তাহ পরও সেখানে কাঙ্ক্ষিত পরিবর্তনের ছাপ নেই। ফ্যানের বাতাস আছে, এই জন্য এখানে একটু কাজ করতেছি, করার পর মুছে দেবো সঙ্গে সঙ্গে। আপনাদের এই যে এই সিলিন্ডারটা সরাতে বলছিল না মন্ত্রী সাহেব? করেনি তো, ওটা স্যারে কয়ে গেছে, স্যারে তো করেনি এখন। এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক। তবে সিভিল সার্জনের দাবি, মন্ত্রীর পরিদর্শনের পরে বদলেছে অনেক কিছুই। সব জায়গায় সবাই সচেতন হয়েছে, যার ফলে সার্বিকভাবে পরিস্থিতি অনেকটা আগের তুলনায় অনেক উন্নত, ব্যবস্থা ভালো হয়েছে। চোখে পড়ার মতো পরিবর্তন আছে একটি জায়গায়, আগের তুলনায় হাসপাতাল এলাকায় কমেছে দালালের আনাগোনা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।